ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ মলয়। তো আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস করব। আগের ক্লাসে আমরা মোটামুটি কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে এগিয়ে চলি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আমাদের স্লাইডগুলো মোটামুটি হয়েছে কটা, এগুলো স্কিপ করছি, ঠিক আছে। এগুলো আগের ক্লাসে হয়ে গেছে, যারা যারা দেখোনি তাদের আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, তারা দেখে নিও। এগুলো আর দেরি করছে, এগুলো পার করে চলে যাচ্ছে। এই অবধি আমাদের ক্লাসটা হয়েছিল, আশা করি সফটওয়্যার পর্যন্ত হয়েছিল। তো সফটওয়্যারটা লাস্ট একটু বলে দিই। কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম যার দ্বারা কম্পিউটার অপারেট করা হয়, এগুলো দেখাও যায় না, স্পর্শও করা যায় না। তাহলে সফটওয়্যারের ভিতরে কী কী পড়ছে উদাহরণটা বলি, তোমরা বিগত ক্লাসে পেয়ে যাবে। এবার হচ্ছে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম আমরা কাকে বলবো? ডিভাইস ও অ্যাপ সফটওয়্যার দুটোকে ম্যানেজ করে। দেখো উদাহরণটা দেখে নাও। যেমন একটা পিসি আছে, পিসির সাথে, পিসিটা শুধু তো আর চলবে না, তাহলে পিসির সাথে আমাদের কী হবে? পিসি প্রথমত আমাদের আগে ছিল উইন্ডোজ 7, 8, আস্তে আস্তে উইন্ডোজ আপগ্রেড হতে হতে এখন মোটামুটি উইন্ডোজ 11 পর্যন্ত গেছে। তাহলে আমরা উইন্ডোজ 7, 8, 10, 11 এইটা। আর যারা অ্যাপেল ইউজ করো, অ্যাপেলের জন্য মাইক্রোসফট ওএস হয়। এবারে লিনাক্স একটা আমাদের অপারেটিং সিস্টেম। যদি আমরা কোনো অফিসের কাজ, মানে ওয়ার্ডের কাজ করতে চাই, তাহলে আমাদের অফিস একটা প্যাকেজ দরকার হয়, সেইটাও হলো আমাদের অ্যাপস, ঠিক আছে। আর ভিএলসি মিডিয়া প্লেয়ার, যেমন ভিএলসি মিডিয়া প্লেয়ার আমরা দেখতে পাবো না। তো ভিএলসি মিডিয়া প্লেয়ারের কাজ হচ্ছে কোনো একটা ভিডিও বা MP3 মিডিয়া ফাইল, যে কোনো মিডিয়া ফাইলকে চালানো করা, ঠিক আছে। এবারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাহলে অপারেটিং সফটওয়্যার সম্বন্ধে আমরা জানলাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী কী হচ্ছে? তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখো, ফটোশপ ফটো এডিটিংয়ের কাজে লাগে। এখন আমাদের নতুন নতুন অনেক কিছু সফটওয়্যার অনলাইনে আমরা কাজ করি, কিন্তু বেসিক সফটওয়্যার হচ্ছে ফটোশপ। যখন আগে কিচ্ছু ছিল না তখন ফটোশপ ছিল। এখন অনেক নানান ধরনের অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসের দ্বারা আমরা ফটো এডিট করতে পারি, কিন্তু আগে এসব অপশান ছিল না, তখন ফটোশপটাই মেন ছিল। এবারে অফিস, দেখো অফিসের ভিতরে আমরা আস্তে আস্তে অফিস ওয়ার্ড, অফিস এক্সেল, অফিস পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ শিখব। তো এইটা হচ্ছে অফিস প্যাকেজ। অফিস প্যাকেজের ভিতরে পাওয়ার পয়েন্ট, আমি যেটার উপরে কাজ করছি সেটা কিন্তু পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। পাওয়ার পয়েন্টটা আমাদের কাজ, পাওয়ার পয়েন্টটা আমাদের শিখতে হবে, ওয়ার্ড শিখতে হবে, এক্সেল শিখতে হবে। আর এ দেখো পাশে যেটা দেখতে পাচ্ছ ভিএলসি মিডিয়া প্লেয়ার, বললাম আগে যে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা তোমার মিডিয়া ফাইলগুলোকে চালাই। ধরো সাপোজ আমার কম্পিউটারে একটা কোনো ভিডিও ফাইল আছে, সেই ভিডিও ফাইলটা চালানোর জন্য আমাকে ভিএলসি মিডিয়া প্লেয়ার দরকার, ঠিক আছে। এবার ধরো কোনো একটা MP3 প্লেয়ার আছে, যেটার ফরম্যাট হয়তো হতে পারে M4A বা MP3। এবারে শুধু তো একটা ফরম্যাট না, অনেকগুলো ফরম্যাট থাকে। তো ভিএলসি মিডিয়া প্লেয়ার সবাইকে মোটামুটি চালাতে পারে। কম্পিউটার কত প্রকারের? দেখো কম্পিউটারের 3টে প্রকার। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ মনে আছে? অ্যানালগ ঘড়ি। অ্যানালগ ঘড়ি বলতে তোমার যেটাতে আগে আমাদের কাঁটাওয়ালা ঘড়ি ছিল। তো দেখো অ্যানালগ কম্পিউটারের ইনপুট বা আউটপুট সিগন্যালের মতো হয়, মানে আউটপুটটা সিগন্যাল হয়, ওটা আমাদের বুঝে নিতে হয় পরিষ্কারভাবে। যখন আমরা প্রথম ক্লাস 2 বা 3-তে যখন পড়তাম, তখন আমাদের নিশ্চয়ই একটা ঘড়ির চ্যাপ্টার ছিল, যে ছোটো কাঁটাটা যেখানে থাকবে সেটা হচ্ছে ঘন্টা, আর বড় কাঁটাটা যেটা থাকবে সেটা হচ্ছে মিনিটের কাঁটা। সেই রকম দেখো এটা হচ্ছে ওয়াল ক্লক। এখন টাইম কত আছে দেখো, ছোটো কাঁটা আছে 10টা, মানে 10 বলতে সিগন্যালে বুঝে নিতে আমাদের। দেখো
উপরে যে সরু কাঁটাটা আছে সেটা হচ্ছে 12 ঘর। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 পর্যন্ত আছে। এবার ওই যে মোটা কাঁটাটা দেখছো তুমি, মোটা কাঁটাটা কত ঘর আছে? 10-এর ঘর আছে, তাহলে 10টা। এবার এখানে তার থেকে একটু পাতলা বা লম্বার কাঁটাটা কত আছে দেখো, একটার পরে দুটোর মাঝে। তাহলে ওইখানে আমাদের অনুমান করে নিতে হবে যে আমরা বলতাম না আগে যে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা। এবার তাহলে ওখানটা হিসেব করো যে একটা স্টেপ হচ্ছে 5, আর একটা হচ্ছে 5-এর থেকে একটু কম মানে 3 বা 4, তাহলে তোমার 8 মিনিট বা 9 মিনিট হবে। তাহলে 10টা 8 বা 9, এটা আমাদের সিগন্যালের রূপে আমরা বুঝে গেলাম। ঠিক আছে। থার্মোমিটারে যখন আমরা আগে জ্বর পরীক্ষা করতাম, তাহলে থার্মোমিটারে কী হতো, পারদটা পারদটা আস্তে 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 উঠে 98 100 এরকমভাবে থার্মোমিটারে আমাদের শরীরের তাপটা বলতো। এবার ওটা কিন্তু ওই পারদ ওঠাটা কিন্তু অ্যানালগভাবে হয়। ঠিক আছে। থার্মোমিটারের কাজ হলো, থার্মোমিটারের পরে এলো স্পিডোমিটার। যাদের পুরনো গাড়ি আছে তারা বা যাদের অ্যানালগ মিটার আছে, এখন আরও অনেক গাড়িতেও আছে অ্যানালগ মিটার, তো অ্যানালগ মিটারে তারা দেখবে যে গাড়ির স্পিড যেমন হয় সেরকম 10 20 30 40 করে গাড়ির স্পিডটা দেখায়। এটা কিন্তু আমাদের সিগন্যাল রূপে আমাদের দেয়। এবার সিগন্যালটা আমাদের বুঝে নিতে হয়। এবার ধরো এই যেমন এটার ভিতরে দেখো 0 আছে, 0 থেকে মাঝেরটা কিছু নেই, এটা 10, তারপর 20, তারপর 30টা দেখাচ্ছে না, 40, এরকমভাবে লেখা আছে 240 পর্যন্ত। এবার আমার স্পিডে যখন 0 থেকে ওই একটু মোটা কাটাটার কাছে যাচ্ছে তখন কিন্তু এটা 10 স্পিড, একটু নিচে হলে 10-এর কম, একটু বেশি হলে 10-এর বেশি। আবার ধরো 20টার কাছে গেলে তখন 20, এবার 20-র পরে যখন মাঝেরটা যাচ্ছে তখন 30, বা ওর থেকে নিচে এলে 30-এর কম, ওর থেকে ওপরে গেলে 30-এর বেশি। এইটা আমাদের আগে সিগন্যালের মাধ্যমে বুঝতে হবে। কিন্তু এখন বর্তমান সময় ডিজিটাল কম্পিউটার, বাট এবার ডিজিটাল কম্পিউটার আমি দেখাচ্ছি। তাহলে ডিজিটাল কম্পিউটার বাইনারি সিস্টেম মানে 2 উপাদান বিশিষ্ট, ওটাতে সিগন্যালও থাকে আবার ডিজিটও থাকে, 2 বিশিষ্ট। ঠিক আছে। তাহলে ডিজিটাল কম্পিউটার বাইনারি সিস্টেম এ চলে। এটি অ্যারিথমেটিক মানে পাটিগণিত অপারেশন এ পারফর্ম করে, পাটিগণিতে পারফর্ম করে। বর্তমান সময়ে এই কম্পিউটারের ব্যবহার করা হয়। তাহলে আমরা এই সময় ডিজিটাল কম্পিউটার ইউজ করি। যেমন আমাদের কম্পিউটার চালালে নিচে যে ঘড়িটা থাকে সেটা কিন্তু ডিজিটাল ঘড়ি, কারণ ওটাতে সংখ্যা দেখা যায়। তাহলে ডিজিটাল জিনিসগুলো কী দেখো, ল্যাপটপ কি, ল্যাপটপে আমরা কিন্তু সব ডিজিট দেখতে পাই। আগে এগুলো সব 10, আগেকার কম্পিউটারে তখন 10 মোডে কাজ হতো। হলো, দিয়ে তারপর ডেস্কটপ, এগুলো সব ডিজিটাল কম্পিউটার, আমরা এখন এগুলো ব্যবহার করি। স্মার্ট ওয়াচ আগেকার দিনে দেখেছ, তোমার আগেকার বাবা কাকু বা দাদুরা যেটা পরতো সেগুলো ছিল কিন্তু অ্যানালগ ওয়াচ। ঠিক আছে। ওগুলো অ্যানালগ ওয়াচ ছিল, তখন ওটা যেমন ওয়াল ক্লক ছিল সেরকমভাবে আমাদের হিসেব বুঝে নিতে হতো। তখন এই যেটাতে যেমন লেখা আছে 08:32 মানে 8টা 32। ঠিক আছে। এটা কিন্তু অতটা পরিষ্কার তখন ছিল না। এখন আমাদের পুরোপুরি পরিষ্কারভাবে বুঝতে পারি আমরা যে কটা টাইম বাজছে। এটা যদি একটা ছোটো বাচ্চাও থাকে সে কিন্তু পরিষ্কার বলে দেবে। কিন্তু আগে আমাদের একটা নামতা পড়ানো হতো, নামতা পড়ে তখন আমরা ঘড়ির হিসেবটা বুঝতে পারতাম। হাইব্রিড কম্পিউটার, তাহলে ডিজিটাল ও অ্যানালগ দুটো মিক্স করে বানানো। তাহলে কি হাইব্রিড কম্পিউটারটা কি ডিজিটাল কম্পিউটার মানে এখনকার বর্তমানের যে কম্পিউটার এবং অ্যানালগ পুরনো কম্পিউটার, এই দুটোকে মিক্স করে বানানো। এটাতে দুটোরই গুণ পাওয়া যায়। এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এগুলো কোথায় ব্যবহার করা হয়? আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার 4 প্রকার। এক হচ্ছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেনফ্রেম কম্পিউটার ও সুপার কম্পিউটার। তাহলে 4 প্রকার লিখে নাও: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। এর আগের ভিডিও যারা মিস করেছো আমি আই বাটনে আগের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারলে দেখে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। মাইক্রো কম্পিউটার দেখো, মাইক্রো কম্পিউটারটি সাইজে ছোট। ঠিক আছে। ল্যাপটপ হলো ট্যাব, আমরা ট্যাবটাকে দেখি, ট্যাবটা কেমন, ট্যাবটা হচ্ছে ছোটো একটা। ঠিক আছে। ট্যাবটাকে ধরে চলি। সিপিইউ এ মাইক্রো প্রসেসর থাকে, তাহলে সিপিইউটাতে মাইক্রো প্রসেসর আছে। এটা সিঙ্গেল ইউজার,
এটা একজনই ইউজ করতে পারে। হয়তো এটাতে যেমন পার্সোনাল কাজ, তুমি টুকটাক মেল করলে বা দু একটা ফটো নিজের কাজের জন্য ব্যবহার করা হয়। ছোটো ব্যবসায় হয়তো একটা বিল বানালে তার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন ল্যাপটপগুলো আমাদের বেশিরভাগ ছোটোখাটো ব্যবসায় সবাই ইউজ করে, তো ট্যালি বা তোমার ব্যবসার ক্ষেত্রে যেগুলো ইউজ হয় সেগুলো ওইটাতেই হয়ে যায়। এবারে তারপর আসছে মিনি কম্পিউটার। তাহলে মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটারের থেকে একটু বড়, একটু মানে তুলনায় একটু বড়, সাইজে একটু বড় মাইক্রো এর তুলনায়, ঠিক আছে। এবারে এই যে মাইক্রো কম্পিউটার, তার থেকে ওই মিনি কম্পিউটারের কার্যক্ষমতা বেশি। এগুলো ধরো গভর্নমেন্ট অফিস বা কোম্পানিতে ইউজ করা হয়, যেহেতু ওখানে একটু কাজের চাপ বেশি, তাহলে একটু সিস্টেম তো বেশি বড় করতেই হবে। এটা মাল্টি ইউজার কম্পিউটার হয়, একসাথে অনেকজন কাজ করতে পারে, ঠিক আছে। একটা সিস্টেম আছে, সিস্টেমটাকে ধরো একটা অফিস চালালে একটা ল্যানের থ্রু একটা কম্পিউটারকে কানেক্ট করা হয়। এবারে ওই কানেকশানে একটা কম্পিউটার না, একটা অনেকগুলো কম্পিউটারকে একসাথে লিঙ্ক করা হয়, লিঙ্ক করে নিয়ে তারপরে সবাই যা কাজ করে একটা কম্পিউটারে স্টোর করে রাখা হয়, ঠিক আছে। তো এক্সাম্পল যেমন IBM AS400। এবারে মেন ফ্রেম কম্পিউটারে যায়, তাহলে মেন ফ্রেম কম্পিউটারের সার্ভারের ডেটাবেস রাখার কাজে ইউজ করা হয়। তো এদের একটা আলাদা সার্ভার থাকে, এই সার্ভারে ডেটাবেসগুলো রাখা হয়। এটাতে মোটামুটি 1000 থেকে 1,00,000 লোক একসাথে কাজ করতে পারে। মানে চিন্তা করো যে কত বড় কম্পিউটার হতে পারে এটা, ঠিক আছে। কত বড় না, সাইজে বড় না, এটা সিস্টেমটা অনেকটা বড় সাইজের থাকে। সুপার কম্পিউটার সাইজেও বড় হয়, ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ সেন্টারে ইউজ করা হয়, যেগুলো হয়তো স্পেস রিসার্চ আছে বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা জিনিস ডেভেলপ করছে তার জন্য ওই ওতে ইউজ করা হয়। এগুলো সব থেকে দামি ও আকারে বড়, আকারে সাইজে অনেক বড়, একটা হয়তো মানে বিশাল আকারের হয়। প্রথম কম্পিউটার হলো ক্রে 1, ও ভারতের প্রথম কম্পিউটার হচ্ছে পরম 8000। এগুলো কিন্তু লিখে রাখো, প্রথম কম্পিউটার হলো ক্রে 1 সুপার কম্পিউটার, হ্যাঁ। আর ভারতে প্রথম, ওটা কিন্তু বিশ্বে ভারতে প্রথম হচ্ছে পরম 8000। ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, যেটা বললাম অ্যানালগ এবং ডিজিটালের ভিতরে তফাৎটা কি, তফাৎটা তোমরা ছবির মাধ্যমে দেখো, অ্যানালগ আর ডিজিটাল। এই ঘড়ি দুটো দেখতে পাচ্ছ, ঘড়িটা দেখে যেমন বললাম আগে যে 10টা, এবার দেখো এখানে কিন্তু রোমান হরফে লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে রোমান হরফে যখন আছে, দেখো এখানে ছোটো কাটা কোথায় আছে, 10-এর ঘরে আছে। আর বড় কাটা মানে মিনিটের কাটাটা কোথায় আছে না, ওটা আছে 2-এর ঘরে। তাহলে কত হলো, 5-এর ঘরের নামটা করো 5 1 5, 5 2 10। এটা আমাদের সিম্পল যেটা ছোটোর সময় আমরা শিখেছি সেইটা। কিন্তু এখনকার দিনে ডিজিটাল আমরা স্মার্ট ওয়াচ সবাই ইউজ করি। স্মার্ট ওয়াচে দেখো টাইমটা 8টা 32 টাইম দেওয়া আছে, ঠিক আছে। থার্মোমিটারটা তখনই বললাম যে থার্মোমিটারের পারদ যেমন গরম হয় তেমন চাপে, ওইটা আমাদের ডিজিটাল অ্যানালগ। এবং ডিজিটাল দেখো এখানে তুমি যখনই টেম্পারেচার চেক করছো তখনই সঙ্গে সঙ্গে তোমার রেজাল্টটা তোমার ডিজিট আকারে আমাদেরকে আউটপুট দেয়। কম্পিউটারের ইনপুট ও আউটপুট কী কী, এটা যদিও আমরা টুকটাক আলোচনা করে দিয়েছি, তবু এবার দেখে নাও। ইনপুট ও আউটপুট, যে ডিভাইস দিয়ে কম্পিউটারকে নির্দেশ বা ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটাই ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস আমরা যেটাকে কম্পিউটারকে নির্দেশ দেব, তাহলে আমরা কম্পিউটারকে নির্দেশ দিলে আমরা কিসে দেব, আমাদের মাউস থেকে। দেখো একটা ক্লিক যদি করি মাউস থেকে কোনো জিনিসটা সেভ করতে গেলে আমাদের মাউসের প্রয়োজন হয়, তাহলে আমরা ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি সেভ করো, তাহলে ওটার জন্য কী দরকার, ওটার জন্য দরকার হচ্ছে মাউস। এরপরে কিবোর্ড, একটা জিনিস যদি আমি টাইপ করি তাহলে টাইপটা নির্দেশ দিচ্ছি ওকে, তুমি তোমার কাছে সেভ করো, দিয়ে তুমি ডিসপ্লেতে দেখাও, তাহলে কিবোর্ডটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। স্ক্যানার, কোনো একটা ছবি আছে, ছবিটাকে আমি স্ক্যান করি, তাহলে আদেশ দিচ্ছে, আমি স্ক্যান করে তখন ওটা যাচ্ছে তোমার সিস্টেমে গিয়ে স্টোর হচ্ছে, দিয়ে ওটা আউটপুটে দেখা পাচ্ছে, পরে বলছি আমি। এবারে আউটপুট ডিভাইস, কম্পিউটারের ওই ডিভাইস যা ইনপুট ডিভাইস দ্বারা দেওয়া ইনস্ট্রাকশনের উপরে রেজাল্ট দেয়, সেটাই আউটপুট ডিভাইস। তাহলে কী হলো দেখো, আমি যখন ফাইলটা সেভ করলাম তখন মাউসের কাজ হলো, কিবোর্ডে আমি যখন লিখছি তখন কিবোর্ডে লেখাটা আমি দেখতে পাচ্ছি কোথায়, আউটপুটে। তাহলে আউটপুট ডিভাইস এবার আমরা আলোচনা করব। দেখো আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের মনিটর, আমরা দেখতে পাচ্ছি ওখানে
কিবোর্ডে যা লিখবো সেটা মনিটরে দেখতে পাবো, মাউসে যা কাজ করবো সেটা মনিটরে দেখতে পাবো, স্ক্যানারে যেটা আমরা স্ক্যান করছি সেটাও কিন্তু মনিটরেই দেখতে পাচ্ছি। স্পিকারটা কি একটা মেশিনটা থেকে গানটা বেরোচ্ছে, তাহলে গানটা আমরা শুনতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, বেরোচ্ছে আওয়াজ বেরোচ্ছে যেটা দিয়ে, ঠিক আছে। স্ক্যানারে ধরো কিছু একটা স্ক্যান করলাম, এবার ওইটাকে আমরা প্রিন্ট করলে তাহলে স্ক্যানারে দেখো ঢুকে গেল, ওটা থেকে কিন্তু কোনো বার হয় না, কিন্তু যখন আমি প্রিন্টারে প্রিন্ট মারছি তখন প্রিন্ট মারলে কিন্তু প্রিন্টের কাগজটা বেরোচ্ছে, তাহলে আউটপুট ডিভাইস প্রিন্টার। মনিটর দেখাচ্ছে। ঠিক আছে, আজকে এতটাই, নেক্সট ক্লাস আবার নিয়ে আসবো। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো, যাতে আমি মোটিভেট হই। ধন্যবাদ।